আরও কিছুটা এগিয়ে আসতে সুভা চোখ বন্ধ করে নিয়েছে সাথে সাথে। অরণ্য হাসল সুভার অবস্থা দেখে, কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ভয় নেই লাভবার্ড, তোমাকে নিজের বউ বানানোর আগে ছোট স্পর্শ দিচ্ছি না আমি। অরণ্যের কথা কানে যেতেই চোখ মেলে তাকিয়েছে সুভা। অরণ্যের দিকে তাকাতে দৃশ্যমান হয় তার হাসি মাখা ফর্সা মুখটা। এই পাগল করা হাসির অধিকারী ছেলেটাকে ভালোবাসত সে। সুভার ধ্যান ভাঙে, আবারও কানে আসে অরণ্যের কথা। দেয়ালে পিঠ ঠেকিয়ে দুহাত বুকে ভাঁজ করে বলছে অরণ্য, তোমার জন্য আমার বাচ্চারা পৃথিবীতে আসতে এত সময় নিচ্ছে। সুভা হা করে তাকিয়েছে। অরণ্য কি বলল কিছুই বোধগম্য হলো না তার। বিয়ে শাদীর নাম নেই, বাচ্চার চিন্তা, এসব একমাত্র অরণ্যকেই মানায়। মানে কি এসবের? তুমি রাজি হলে আজকেই কাজে ডেকে বিয়ে করে নিতাম, তারপর আর কি, পরিশ্রম করলেই ফল পেতাম। কিন্তু তুমি তো রাজি হবে না। অরণ্য চলে যাচ্ছিল, কথাটা বলেই দরজাটা খুলে বেরিয়ে যেতেই শুভও বেরিয়ে যায়। তখনই আবার সামনে এসে দাঁড়ায় অরণ্য। সুভার কাছে এসে হাত দিয়ে তার গালের পাশে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, চিন্তা নেই লাভবার্ড, আমি পরে বাচ্চাদের গালে পাপ্পি দিয়ে বলে দিব তোমাদের মায়ের সুবুদ্ধি একটু দেরি দিয়ে হয়েছে, তাই তো তোমাদের পৃথিবীতে আসতে এত সময় লাগলো। সুভা দাঁত কিরমির করে হাতের ব্যাগটা তুলে মারতে যাচ্ছিল অরণ্যকে। অঘটন ঘটবে বুঝতে পেরে দ্রুত সরে গিয়েছে অরণ্য। অরণ্যকে খুঁজতে খুঁজতে তার ড্রাইভার আক্কাস এসেছিল, সেদিকে অরণ্য সরে যাওয়ায় আক্কাস বেচারার কাঁধে গিয়ে লেগেছে ব্যাগটা। নিজের কাছে সফল হওয়ায় সুভা প্রথমে খুশি হয়েছিল, পরে যখন দেখলো আঘাতপ্রাপ্ত ব্যক্তি অন্য কেউ লজ্জায় নিজের জিভ কেটে ধরেছে সুভা। কাকে মারতে গিয়ে কাকে মেরে দিয়েছে বুঝতেই পারেনি তখন। আকাশ কাঁধে হাত ঘষে একবার তাকাচ্ছে সুভার দিকে তো আরেকবার তাকাচ্ছে অরণ্যর দিকে। আকাশের এমন ড্যাব ড্যাব করে চাউনি দেখে হাসি পেল অরণ্যের। কাছে এসে কাঁধে হাত শুয়ে বলছে, আহারে বাচ্চাটা লেগেছে? আকাশ ব্যথা পেয়েছে ঠিকই, কিন্তু অরণ্যের বলার ধরনে মনে হলো মজা করছে তার সাথে। স্যার, এইটুকু বলছে মাত্র, পুরো কথা শেষ করার আগেই অরণ্য প্রশ্ন ছুড়ে দিয়েছে আকাশের দিকে। তো কি বলতে চাইছিস? আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু তোকে মার্ডার করতে চেয়েছিল? আমি তো কিছু বলিনি স্যার। চুপ করা হাম্মুক, যখন তখন যেখানে সেখানে এসে আমার প্রেমের 12টা না বাঁচালে তোর হয় না। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না, হাবাগোবার মতো দাঁড়িয়ে আছে বেচারা। সুভা তার কাছে ক্ষমা চাইলে বারবার বলছে এখানে সুভার কোনো ভুল নেই। আকাশের ব্যবহারে মুগ্ধ হলো সুভা। এরকম একটা খরগোশের সাথেই ভালো মানুষ বেচারা চলাফেরা করে কিভাবে বুঝে পাচ্ছে না সে। বারবার ফোন আসে সুভার ফোনে। কিয়ান তাকে খুঁজতে খুঁজতে না পেরে ফোন দিয়েছে। অরণ্যের পাশ কেটে চলে গেছে সুভা সেখান থেকে। এদিকে কিয়ান আর কিরণের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। কিয়ান সুভাকে খুঁজছিল, এদিকে কিরণ তার ভাইকে। অরণ্য যেদিকে গিয়েছে কিরণও সেদিকেই যাচ্ছিল। বেখেয়ালে ধাক্কা লেগেছে দুজনের। সেই যে একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করেছে এখনো চলছে। চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছো? নিজে ধাক্কা দিয়ে আবার আমাকে অপমান করছো। আসছে আমার সম্মানওয়ালা ব্যক্তি, মান সম্মান থাকলেই না আপনাকে অপমান করব আমি। কিরণের কথাটা পছন্দ হলো না। কিয়ানের চেঁচিয়ে বলে উঠেছে, কিরণ, তুমি আজকাল বেশি পাকনামো করছো। কিরণ মুখ ভেঙচি কেটে কোমরে দুহাত চেপে বলছে, হুলো বিড়াল কোথাকার, আপনার চেঁচামেচিতে কিরণ ভয় পায় না। তুমি আবার আমাকে অপমান করলে। হ্যাঁ করলাম, কি করবেন এখন আপনি? বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবে? ঝগড়ার মাঝখানে কিয়ানের মুখ থেকে এমন উদ্ভট কথা শুনে কি বলবে বুঝতে না পেরে হা করে তাকিয়ে আছে কিরণ। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কিয়ান বলছে এই কথা তাকে, যার সাথে দেখা হলে কারণে অকারণে ঝগড়া হয়, সে কিরণকে বিয়ে করবে বলছে। কিরণের বোকা বোকা চাহনি দেখে হাসলো কিয়ান। হাতটা ধরে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলছে তাকে, শুভ জন্মদিন রাগিনী। এবার অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছলো কিরণ। তার জন্মদিনের কথা কিয়ান জানলো কিভাবে? কিছু বলতে গেলে সুযোগ না দিয়ে কিয়ান চলে গেছে সেখান থেকে। দূরে দাঁড়িয়ে কেউ দেখেছে সবটাই, যে কেউ দেখলে বলে দিবে কিয়ানের ভালো লাগা আছে কিরণের প্রতি। গাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকবে এমন সময় রিং হয় সুভার ফোনে। চোখের সামনে আনলে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে কিরণের নামটা। ফোনটা ধরে কানে নিয়েছে, এমন সময় পেছন থেকে ডেকে উঠছে কিরণ। এই মেয়ের কাজে মাঝে মধ্যে হাসি পায় সুভার। এই যে এখন এত কাছাকাছি আছে, ডাকলেই শুনতে পাবে, তবুও ফোন দিয়েছে অকারণে। কিরণ এসে সুভার সামনে দাঁড়িয়েছে, তার হাত ধরে নিজের জায়গায় সুভাকে নিয়ে সুভার জায়গায় এসে দাঁড়িয়েছে সে। সুভা অপেক্ষা করছে কিরণের কথা শোনার জন্য। কিসের জন্য ডেকে দাঁড় করালি, বলবি কি? আমার গিফট কোথায়?
কিসের গিফট? কোনো স্পেশাল ডে আছে নাকি? কিরণ গাল ফুলিয়ে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। একমাত্র ফ্রেন্ড হয়ে তার জন্মদিনের কথা ভুলে গেল কিভাবে শুভা? কিরণের রাগ দেখে মনে মনে হাসল শুভা। হাতে থাকা ব্যাগ থেকে একটা সুন্দর বক্স বের করে নিয়েছে। বক্সের ভেতরে আছে একটা ডায়মন্ড পেন্ডেন্ট। এটা আসার সময় কিরণের জন্য নিয়ে এসেছিল শুভা। সেদিন এমনভাবে দেখা হলো, দিতে পারেনি, তাই ভেবেছিল আজকেই দিবে। এখানেও যে কিরণের সাথে দেখা হয়ে যাবে ভাবেনি এটা। এই নাও রাগিনী আপু তোমার গিফট। কথাটা শোনা মাত্রই তাকিয়েছে কিরণ। এত সুন্দর আকর্ষণীয় বক্স, ভেতরে না জানে কি আছে। এই ভেবে চট করে হাতে নিয়েছে বক্সটা। শুভাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলছে, নাটক করলি কেন তাহলে? রাগিনীকে রাগাতে? কিরণ ড্রাইভিং সিটে বসে থাকা কিয়ানের দিকে তাকিয়ে আবার শুভার দিকে তাকিয়েছে। তুই ওই ভাঙা রেডিওর মতো আমাকে রাগিনী বলে ডাকছিস, ভালো হবে না কিন্তু শুভা। সময় থাকতে ভালো হয়ে যা। গেলাম আমি। কিরণ কথা বলতে বলতে তার হাতে থাকা শাড়ির প্যাকেটটা গাড়ির জানালা দিয়ে ভেতরে রেখে দিয়েছে। এটা দিয়েছিল অরণ্য, বলেছে যেভাবেই হোক শুভাকে দিতে, তাহলে যা চাইবে তাই দিবে। এত বড় সুযোগ মিস করে কিভাবে কিরণ এই সুযোগে ভাইয়ের পকেট খালি করবে, এই চিন্তা করেছে। কিরণের যাওয়ার দিকে তাকিয়ে হাসছে শুভা। এই মেয়ে বড় হয়েছে, কিন্তু আগের বাচ্চামো স্বভাবটা রয়ে গেছে এখনো। গাড়ি থেকে নামবে তখনই শপিং ব্যাগটা চোখে পড়ে শুভার। ভাবছিল আরেকটা বাড়তি শপিং ব্যাগ আনলো কোথা থেকে। পরে মনে হলো এটা নিজেদেরই, এত কিছু নিয়ে এসেছে তাই গুলিয়ে ফেলেছে হয়তো। কিয়ান একের পর এক কথা বলেই যাচ্ছে। শুভার কানের অবস্থা খারাপ। কিয়ানকে পাবনা থেকে পালিয়ে আসা রোগী ছাড়া আর কিছুই মনে হচ্ছে না তার। এত দামি পেন্ডেন্ট না দিয়ে আমাকে গিফট দিয়ে দিতে পারতেই, আমারও একটু সুবিধা হতো। হ্যাঁ, তারপর ঝগড়া করে মরতে দুইজন। শুভা, তোর ভাই ভালো হয়ে গেছে। ওই বোকাটাই বোঝে না, ছেঁচড়া ছেলেদের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করতে পারবো না। আমি তোর টিউবলাইট ফ্রেন্ড না, বুঝলে? তুলে নিয়ে এসে বিয়ে করব। সময় আসলে দেখা যাবে কি করতে পারো। সময় চলে এসেছে, বেশি দেরি নেই। শুভা হাসলো ভাইয়ের কথা শুনে। কথা বলতে বলতে বাড়ির সদর দরজার কাছে এসে পৌঁছালো দুজনেই। বাড়িতে লোকজন প্রচুর মেহমান এসেছে, হয়তো সবাই হই হুল্লোড় করছে। শুভার কিয়ান ভেতরে আসতেই দেখতে পেল সবাইকে। চা হাতে বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। এই সময়টাতে আগেও এরকম হতো। শুভা মিস করেছে এতদিন এগুলো। তবে আজকে নতুন কারোর উপস্থিতি বাড়িতে। শুভার একমাত্র ফুফু আর ওনার একমাত্র ছেলে রিফাত এসেছে আজকে তাদের বাড়িতে। কিয়ান গিয়ে সবার সাথে গল্প জুড়ে দিয়েছে। শুভা মুখে হাসি টেনে সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে চাইছিল, তখনই কানে আসে ফুফির ডাক। না পেরে দাঁড়িয়েছে তখন। কথা না বললে কেমন দেখায়, তাই গিয়ে কথাও বলেছে। যত সময় শুভা কথা বলেছে রিফাতের নজর ছিল তার দিকে, আর চোখে বারবার দেখছিল তাকে। রিফাত শুভাকে সেই ছোটবেলা থেকে পছন্দ করে, জানে এটা শুভা, কিন্তু রিফাতকে সবসময় কিয়ানের মতো নিজের ভাইয়ের চোখেই দেখে এসেছে সে। সবার কথাবার্তায় বুঝতে বাকি নেই আজকে এখানে তাদের আসার কারণটা। ফুফি যে আজকে আবার ওনার ছেলের সাথে শুভার বিয়ের কথা তুলবেন জানে শুভা। তবে এসব তেমন পাত্তা দিল না। সবার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে গেছে। এইমাত্র শাওয়ার নিল শুভা। ড্রেসিং টেবিলের উপরে হেয়ার ড্রায়ার রাখা, কিন্তু আলসামি লাগছে ভেজা চুলগুলো শুকিয়ে নিতে। বিছানার উপরে রাখা ফোনটায় সামনে রিং হচ্ছে। সাব্বির হয়তো কোনো কাজে ফোন দিচ্ছে শুভাকে। এই ভেবে ফোনটা হাতে নিয়েছিল, কিন্তু সাব্বিরের বদলে অরণ্যের নাম্বার দেখতে পেল তখন। কদিনে এতবার ফোন দিয়েছে, নাম্বারটা প্রায় মুখস্থ হয়ে গেছে তার। অরণ্যের এত পরিবর্তন ভাবাচ্ছে শুভাকে। রাগী পদ্মাচাচী ছেলেটা 2 বছরে এত পরিবর্তন হলো কিভাবে? তার উপর নিজের প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড, যার সাথে কিনা কয়দিন পরেই বিয়ে হওয়ার কথা, তাকে রেখে শুভাকে ইমপ্রেস করতে চাইছে কেন? অরণ্যকে নিয়ে শুভার মনে হাজারো প্রশ্ন। বারবার অরণ্যের এমন পরিবর্তন দেখে গিরগিটির থেকে কম লাগছে না তাকে। নাম্বারটা সেভ করা নেই, সেভ করতে চাইছে শুভা, কিন্তু কি নাম দিবে? অরণ্যের জন্য এই গিরগিটি নামটাই বেস্ট হবে শুভার। মনে হলো এটা দিয়েই সেভ করবে, দেরি কিসের? ফোন তো ধরবে না, কিন্তু এই নাম দিয়ে লোকটার নাম্বার সেভ করে রাখলে ক্ষতি হবে না। মেসেজ এসেছে অরণ্যের নাম্বার থেকে। শুভা ভালো করে দেখলো মেসেজটা। ভেজা চুলে বেশি সময় থাকতে নিলাম, বাট চুল শুকিয়ে নাও। আমি কাছে এসে গভীর স্পর্শে এঁকে দিলে ভেজা চুল শুকানোর সময় পাবে না। অরণ্যের কথার মানে বোঝা মাত্রই ফোনটা হাত থেকে চট করে বিছানায় রেখে দিয়েছে শুভা। বুকের ভেতরে কেমন ড্রিম ড্রিম আওয়াজ হচ্ছে। কেন হচ্ছে এমন? এই অরণ্য যে এতটা হাড়ে বজ্জাত জানা ছিল না শুভার। বেশি কিছু না ভেবে আয়নার সামনে গিয়ে চেয়ারে টেনে বসেছে। হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুলগুলো শুকিয়ে নিয়েছে।
আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিফাতকে। সুভা সেদিকে তাকালো। দাঁড়িয়ে আছেন কেন রিফাত ভাই? ভেতরে আসুন। সুভার কথায় ভেতরে আসার সাহস পেল রিফাত। এগিয়ে এসে দাঁড়িয়েছে সুভার সামনে। তুমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সুভা। চেহারায় না, স্বভাবে। দুটোতেই। হাসল সুভা। এই কথাটা নতুন শুনছে না সে। এসেছে পর থেকে আনহার মুখ থেকেই শুনেছে বহুবার, কিন্তু পরিবর্তন হওয়ার পেছনে যে কারণ আছে এটা তো অজানা নেই কারোর। কথা কাটানোর জন্য সুভা প্রশ্ন ছুড়ে দেয় রিফাতের দিকে। আর কিছু বলবেন ভাইয়া? আমাকে তুমি করে বলতে অসুবিধা কোথায় তোমার, জানতে পারি এটা? আমাদের ভাই বোনদের মধ্যে আপনিই সবার বড়। আপনাকে আপনি করে বলেই অভ্যস্ত আমি। তোমাকে কোনো কালেই আমি নিজের বোন ভাবিনি সুবাহা, জানো নিশ্চয় এটা। আমিও কোনো কালে ভাই ব্যতীত অন্য কোনো নজরে দেখিনি আপনাকে রিফাত ভাই। রিফাতের হাসি মুখটা চুপসে গেল মুহূর্তেই। এই কথাটা বহুবার শুনেছে সে, তবুও নিজেকে আটকাতে পারে না। বারবার ছুটে আসে এই মেয়েটার কাছে ভালোবাসা চাওয়ার বাহানায়। খাবার খাওয়ার জন্য সুভা রিফাতকে ডাকতে এসেছেন তার চাচি। আসছি বলে ওনাকে যেতে বলল সুভা। তিনিও আর দাঁড়াননি, চলে গিয়েছেন তখনই। সুভা চলে যাচ্ছিল, রিফাতকেও আসতে বলেছে। মেঝেতে কিছু একটা পড়ে আছে, খেয়াল করেনি। অসাবধানতায় পা পিছলে পড়ে যেতে নিচ্ছিল। দ্রুত এসে পড়ে যাওয়া থেকে সুভাকে আটকায় রিফাত। সুভা রিফাতের দিকে তাকিয়ে ভাবছে কত বড় আহাম্মকের মতো কাজটাই না করলো। দেখে শুনে চলাফেরা করলে এমন অঘটন ঘটতো না। ঠিক সেই সময়টাই সুভার রুমের পাশ দিয়ে নিচে যাচ্ছিল আনহা। চোখ যায় সুভা রিফাতের দিকে। দরজার আড়ালে লুকিয়ে দেখেছে সবটাই। মুখে তার শয়তানি হাসি। হাতে থাকা ফোনটা দিয়ে পটাপট কয়টা ছবি তুলে নিয়েছে। সুভা দেখে ফেলবে বুঝতে পেরে সরে গিয়েছে সেখান থেকে। যেতে যেতে ফোনটা চোখের সামনে নিয়ে এসে বলছে, কখন কি কাজে লাগে বলা যায় না, এটাও লিখে যেতে পারে। নতুন করে আবার কার ক্ষতি করার চিন্তা করছিস তুই? কিয়ানের কথা কানে আসতে হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়েছে আনহা। কিয়ান নিজেও নিচে যাচ্ছিল, আনহার পেছনেই আসছিল। তখনই কানে এসেছে আনহার কথাটা। দাঁত কটমট করে কিয়ানের দিকে তাকিয়েছে আনহা। কার কি ক্ষতি করেছি আমি? জেনেও না জানার ভান করিস না। কিয়ান, তোর বড় বোন হই আমি, তুই এইভাবে কথা বলতে পারিস না আমার সাথে। কিয়ান হাসতে হাসতে আনহাকে বলছে, স্বার্থপরদের আবার ভাই বোন? ফ্যামিলির কথা মাথায় থাকে তাদের, তারা তো থাকে নিজের উদ্দেশ্য পূরণের চিন্তায়। যেমন তুই নিজে। অন্যদের কি হলো না হলো ভাবিস না, নিজে ভালো থাকলেই হলো, তাই না? কি বলতে চাইছিস তুই? আমি কি বলতে চাইছি ভালো করে জানিস তুই। তুই কি সুভার বিয়ের বিষয়টা নিয়ে বলছিস? তুই আর বাড়ির বাকিরা ভালো করেই জানিস অরণ্যের সাথে বিয়েটা সুভা নিজেই ভেঙেছিল। হ্যাঁ, আর তুই ভালো করেই সবার কানে বিষ ঢেলেছিস। বাড়ির সবাইকে হাত করতে পারলেও আমাকেই পারিসনি। কিন্তু সুভার প্রতি এত ভালোবাসা কেন তোর? আমি কি তোর কেউ নই? সব সময় সুভার হয়ে কথা বলাটা বন্ধ কর তুই। তোর মতো স্বার্থপরকে নিজের বোন ভাবতেও লজ্জা লাগে আমার। আম্মু আব্বু আর বাকিরা না জানলেও তুই কেমন আমি সুভা ভালো করেই জানি এটা। তোদের ভাবনাতে আমার যায় আসে না, বুঝলি? তোর বোনকে সাবধান করবি আমার হবু বরের থেকে দূরে থাকতে। তুই এত নির্লজ্জ কেন রে? এটুকু বলেই চলে গেছে কিয়ান। আনহা পরে কি বলেছে না বলেছে কানে নেয়নি। আনহার সাথে আজকাল কথা বলতেও বিরক্ত লাগে কিয়ানের। বাইরে থেকে বোঝা না গেলেও মনে মনে সুভার প্রতি কী পরিমাণ হিংসা আনহা জানে ভালো করেই কিয়ান। খাবার টেবিলে বসে আছে সবাই। রিফাত সুভার ঠিক মুখোমুখি বসেছে। সুভার মনটা আজকে ভালো। কতদিন পর পরিবারের সবার সাথে একই টেবিলে বসে খাবার খাচ্ছে। রিফাত ছেলেটা বারবার আর চোখে তাকাচ্ছে সুভার দিকে। বুঝতে পারলো এত মানুষের মাঝখানে কিছুই বলতে পারছে না সুভা। চুপচাপ বসে আছে। খাবার প্রায় শেষের দিকে। সুভার আব্বু উঠে যাচ্ছিলেন, তখনই বোনার কথায় থেমে যান। মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার আগে বিয়ে দাও ভাইজান। মেয়েদের অত দেরি করে বিয়ে দিলে ভালো দেখায় না। ননদের কথা শুনে বাড়ির দুই বউ একজন অন্যজনের মুখ চাওয়াচাই করছেন। বোনের প্রশ্নের উত্তরে জাহিদ হোসেনও বলেছেন, মেয়ে আমার বড় হয়েছে, বাবার পছন্দের সাথে তার পছন্দ মিলবে না, পছন্দের ব্যাপারটা তার উপরেই ছেড়ে দিয়েছি। আর বাড়ির বড় মেয়ে আনহা আগে আমাদের পছন্দে তার বিয়ে দিব, পরে বাকিদের যা ইচ্ছা করবে। কিয়ান আর সুভা একজন অন্যজনের দিকে তাকালো। বাবার খোঁচা মারা কথাটার কারণ বুঝতে বাকি নেই তার। কিয়ান কিছু বলতে যাবে, সুভা ইশারা দিয়ে থামিয়ে দেয় তাকে। আনহার বিয়ে আজ না হয় কাল হবে, সবই তো ঠিকঠাক আছে। তোমাদের কারোর আপত্তি না থাকলে শোভাকে আমার কাছে নিয়ে যেতাম সব সময়ের মতো। ভাতের লোকমা মুখে তুলেছিল সুভা। ফুফির কথাটা কানে আসতেই কাশতে শুরু করেছে। কিয়ান টেবিলে থাকা গ্লাসটাতে পানি নিয়ে বোনের দিকে এগিয়ে দিয়েছে।
সাথে সাথে। এত তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? আস্তে খা। সুভা কথা বলল না, আবারও মনোযোগ দিয়েছে খাবার প্লেটে। সুভার আব্বু আর চাচু দুজনেই গিয়ে সোফায় বসেছেন। গিয়েছেন সেখানে সুভার ফুফিও। কথাবার্তা কি হচ্ছে সবটাই কানে আসছে সুভাদের। সেলিনা বেগম আর ওনার জায়ের প্রস্তাবটা খারাপ লাগেনি। রিফাতকে ছোটবেলা থেকেই দেখছেন তারা। ছেলেটা ভদ্র স্বভাবের, ভালো চাকরি করে, বাবার সম্পত্তিরও কম নিতে নেই। বহুদিন আগে এই প্রস্তাব দিয়েছিলেন জাহিদ হোসেনের বোন, তখন পাত্তা দেননি। তিনি বন্ধু ছেলেকে মেয়ের জন্য ঠিক করে রেখেছিলেন। কেন জানতো ওনার পছন্দ আর মেয়ের পছন্দ এক হবে না। শেষ মুহূর্তে এসে বিয়ে ভেঙে দিল সুভা। মেয়ের কাছে, বন্ধুর কাছে লজ্জিত হয়েছে জাহিদ হোসেন। আজও মনে আছে সেদিনের কথা। সুভার ফুফির প্রস্তাবে সায় জানাতে সময় নিচ্ছিলেন জাহিদ হোসেন। ভাইয়ের অবস্থা দেখে বাধ্য হয়ে জাভেদ হোসেন নিজেই বলেছেন,